আমাদের কোম্পানিতে জব করেন মিস্টার ইশরাক হোসেন, তারই কুলাঙ্গার ছেলে ইফতি হোসেন। ইফতি ইশরাকের ছেলে? তাহিদ সাহেব আশ্চর্যিত হয়ে বলেন। আহিয়াত বাঁকা হেসে বলে উঠল, আরেকটা পরিচয়ও আছে। ইফতি একটা ক্যারেক্টারলেস শালা জানোয়ার। মুখের ভাষা ঠিক করো, তোমার এমন উগ্র আচরণে আমি হতবাক হয়ে যাচ্ছি। এবার বলো, ইফতির কি করবে? একজন মেয়েকে চিট করা, সেই মেয়েকে সুইসাইড করতে বাধ্য করা, পাবলিক প্লেসে হ্যারাস করা, এসব চার্জ লাগিয়ে কেস করব। ফেক চার্জ লাগাবে? আহিয়াতের চল শক্ত হয়ে উঠল, বলল, ফেক নয়, রিয়েল। তাহিদ সাহেব চমকিত কণ্ঠে বলে উঠলেন। হোয়াট? আহিয়াত নড়ে চড়ে বসে, ল্যাপটপটা বিছানার উপর অবহেলিত দ্রব্যের ন্যায় রাখে, তীক্ষ্ণতা বজায় রেখে বলে, ইফতি মিরাতকে আগে থেকে চিনতো, ওদের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। ইফতি বিয়ের দিন এসে মিরাতকে বলে সে অন্য কাউকে ভালোবাসে, তাই বিয়ে করতে পারবে না। আরও কিছু জঘন্য কথা বলে। মেয়েটা এসব সহ্য না করতে পেরে সুইসাইড করতে যায়, অতপর ভাগ্যের জোরে বেঁচে যায়। তাহিদ সাহেব কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলেন। আহিয়াদের চোখের দিকে তাকালেন তিনি, এক ধরনের অবিশ্বাস্য চাহনি অনুভব করলেন। তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল অসংখ্য প্রশ্ন। আহিয়াত যা করেছে তা অবিশ্বাস্য, কিন্তু তার অন্তর্নিহিত অনুভূতিগুলো বুঝতে গিয়ে তাহিদ সাহেব নতুন দ্বন্দ্বে পড়লেন। মনে হলো আহিয়াত হয়তো মিরাতকে নিয়ে অনেক বেশি সতর্ক। এদিকে তার মন বলছে ছেলে সঠিক কাজ করেছে ইফতিকে শিক্ষা দিয়ে, কিন্তু কেন মিরাতকে নিয়ে এত সজাগ? হঠাৎ করে কি ছেলে মিরাতকে পছন্দ করতে শুরু করেছে? তাহিদ সাহেবের মনে অদ্ভুত আশঙ্কা জন্ম নিল এটা ভাবতে। রাতের দ্বিতীয় প্রহর, সময় কষ্টে পায়ের চিহ্ন রেখে ধীরে ধীরে এগোচ্ছে। রাতের উষ্ণতা আজ অতিরিক্ত রূপ নিয়েছে। বাতাসে ভ্যাপসা গরমের উপস্থিতি শহরবাসীর স্বস্তিকে মিলান করে দিচ্ছে। অন্ধকারের মাঝে রাস্তাগুলো অচেনা ও নিস্তব্ধ, কারণ আজ হঠাৎ করে পুরো এলাকায় লোডশেডিংয়ের দাপট। বিদ্যুতের অভাবে চারপাশের অস্থিরতা অস্বস্তিকর নীরবতা সৃষ্টি করেছে। কেন লোডশেডিং হলো এ নিয়ে কোনো নিশ্চিত তথ্য নেই। আলোহীন রাতের এই অন্ধকারে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া সম্ভব নয়। আইপিএস কাজ করছে না, হয়তো যান্ত্রিক কোনো বিপর্যয় কিংবা সামান্য গাফিলতি। সকালে উদ্বিগ্ন মুখে অস্থিরতা, রাতের পরিবেশ বিদঘুটে ভিন্ন অনুভূতি নিয়ে ভরে গেছে। যাদের আলো মিলান বিচ্ছির ও অস্বস্তিকর মনে হচ্ছে। মিরাত ফাবিয়ার বেলকনিতে দাঁড়িয়ে আছে, শান্ত দৃষ্টিতে অন্ধকারাচ্ছন্ন রাতে আলোহীন শহরটির দিকে তাকিয়ে। শহরটা আজ ভীষণ ভুতুড়ে মনে হচ্ছে, যেন পরিত্যক্ত ভূতের গাথা, যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে অজানা কাহিনী। কিন্তু মিরাতের মনে কোনো দোলাচল নেই। তার চঞ্চল চোখগুলো কিছু একটা পর্যবেক্ষণ করছে। এই রাতের অন্ধকারে কোনো রহস্য লুকিয়ে আছে। আজ মায়ের সাথে কথোপকথন হয়েছে, শুনেছে তার চাচা চাচি ঝগড়াঝাটি করছে। এইটুকু শুনে মিরাতের মনে বিরক্তির আভা ছড়িয়ে পড়ে। সে চুপচাপ মায়ের কথাগুলো শুনতে থাকে। আফিয়া এটাও বলে সুরমা বেগম দুদিন আগে তার মায়ের সাথে কথা বলেছে। মিরাতের মধ্যে প্রশ্ন উকি দেয়, বিয়ে নিয়ে সুরমা বেগম কিছু জানালেন কিনা। যখন শুনলেন উত্তর ছিল না, তখন হাঁপ ছেড়ে বাঁচল। মিরাতের অন্তরে কিছুটা শান্তি এসেছে, তবে সেই শান্তির মধ্যে কোথাও এক শূন্যতা তাকে পোড়াচ্ছে। মায়ের সাথে কথা বলার পর আয়েশা, দাদাজান, লিমা বেগমের সাথেও কথা হয়েছে। রাতের উষ্ণ বাতাসে মিরাতের হৃদয়ে আচ্ছন্ন ভাবনা। শহরটি যতই ভুতুড়ে লাগুক, তার নিজের জীবনের রহস্যগুলোই যেন একটু বেশি ভয়াবহ। ফাবিয়ার আজকাল কিছু ভালো লাগছে না। পড়াশোনা, বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা, টিউশনে সব মিলিয়ে একরকমের বিরক্তি ও হতাশা তাকে গ্রাস করেছে। যেন জীবনটি একটানা একঘেয়েমিতে পরিণত হয়েছে। আবার নতুন টেনশনও মাথায় জেঁকে ধরেছে। আগামীকাল কি হবে সে নিয়ে অশান্তি তার মনের গভীরে নানান প্রশ্ন উকি দিচ্ছে। কিছুক্ষণ আগে এসব ভাবতে ভাবতে তার মেজাজ বিগড়ে যায়। হতাশার অদৃশ্য চাদরে মুড়ে গিয়ে সে অবশেষে কল করে আয়েশাকে।
ফোনের ওপাশ থেকে আরিশার পরিচিত কণ্ঠ শুনতে ফাবিয়া বেশ কয়েক কথায় ঝাঁপিয়ে পড়ল। তার ভাইয়ের বিয়ের খবর জানানো হয়নি কেন, সেই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল। আরিশা ধৈর্য ধরে তাকে শুনল আর একটু একটু করে বুঝিয়ে শান্ত করতে লাগলো। কথা বলার প্রতিটি মুহূর্তে ফাবিয়ার উদ্বেগ কিছুটা কমে আসে, তবে তবুও তার মনে গুঞ্জন চলতে থাকে। ফাবিয়া বিছানায় উপর হয়ে শুয়ে ফোন টিপছে। সে ফোন টেপা বাদ দিয়ে উঠে বসলো। বিছানা থেকে ঝটপট নেমে চঞ্চল পায়ে ব্যালকনিতে প্রবেশ করলো। গলা খাকারি দিয়ে বলল, ভাবি কফি খাবে? মীরা দৃষ্টি ফিরিয়ে অন্ধকারে অনুমান করে ফাবিয়ার দিকে তাকায়। সে বলে, নিয়ে আসো, দুজন কফি খেতে খেতে আড্ডা দেওয়া যাবে। ওকে ভাবি। কথাটি বলেই ফাবিয়া অন্ধকারে দৌড়ে গেল কিচেনে। মীরাত হাসলো। ফাবিয়া মেয়েটা ভীষণ মিষ্টি ধাঁচের, এই তো একটু আগেও তার উপর রেখেছিল, কিন্তু এখনই। আজ সকালেও মীরাত আপু বলেছিল, অথচ এখন ভাবি বলা শুরু করে দিয়েছে। নতুন সম্বোধন মীরাতকে লজ্জায় ফেলে দিচ্ছে। সে নিজেকে অতি কষ্টে স্বাভাবিক রাখছে। মীরাত আবারও তাকাই অদূরে। কারো পায়ের শব্দ পেয়ে মীরাত ভাবে ফাবি এসেছে, তবে অপরিচিত সুগন্ধির গন্ধ তাকে নাকে প্রবেশ করলো। তা পাত্তা না দিয়ে অদূরে বিভীষিকাময় শহরের দালানগুলোর দিকে তাকিয়ে বলল, ননদিনী দেখছি খুব ফার্স্ট। এত দ্রুত কফি বানিয়ে আনলে কিভাবে বলো তো? আমি তোমার ননদিনী নই? মীরাত গুরুগম্ভীর পুরুষালী কণ্ঠস্বরে ভড়কে যায়। সে পিটপিট করে তাকায় পাশে। অন্ধকারে আবছা পুরুষালী অভয় দেখতে পায়। বিস্মিত কণ্ঠে বলল, আপনি এখানে কি করছেন? আইয়াত কাঠখোট্টা কণ্ঠে উত্তর দেয়, আমার বাড়ি, যেখানে ইচ্ছা সেখানে যাব। মীরাত মুখ গোমরা করে বলে, তাও ঠিক। তুমি নিশ্চয়ই জানো আগামীকাল জেনি আসবে। হ্যাঁ জানি। ওর থেকে সাবধানে থাকবে। কেন? কারণ ও ভীষণ রাগী আর জেদি মেয়ে। সব কিছু ক্লিয়ার করার পরও ও নিশ্চয়ই স্বাভাবিক থাকবে না, তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনার মতো রাগী নয় অন্তত, যে রেগে মেগে সবার সামনে মারবে আমায়। আমায়? মীরাতের তেরা কথাই আহিয়াত বুকে হাত দিয়ে দাঁড়ায়। অতি স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, তুমি আমায় কথা শোনাচ্ছ? মীরাত মেকি হেসে বলল, অত সাহস আছে নাকি আমার যে আপনাকে কথা শোনাবো? আয়াত অন্ধকারের আড়ালে মীরাতের দিকে মোহপিষ্ট চোখে তাকিয়ে রইল। এই মুহূর্তে তার সমস্ত অনুভূতি বন্দী হয়ে গেল। মীরাত আয়াতের দৃষ্টি অনুভব করলো, কিন্তু সে একবারও চোখ ঘোরালো না। দুজনের মাঝে পিনপিনে নীরবতা বিরাজ করছে, যা মুহূর্তকে অস্থির করে রেখেছে। বাতাসে এক অদৃশ্য তীব্রতা, শব্দহীনতায় ভরা। সেই রাতের প্রেক্ষাপটে তাদের হৃদয়ের স্পন্দন অবশ্য সম্ভাবী ভাবে উচ্চারিত হচ্ছে। মীরাত ক্ষণকাল ভেঙে প্রশ্ন করে বসল, আপনি আগে থেকে ইফতিকে চিনতেন তাই না? উক্ত কথাই আহিয়াত ঘোর ভাঙ্গে দীর্ঘশ্বাস টেনে উত্তর দিল, আগে থেকে চিনতাম। দুজনে কথোপকথনের মাঝে হঠাৎ বিদ্যুৎ ফিরে এলো এবং চারপাশে মুহূর্তেই আলোয় আলোকিত হয়ে উঠল। অন্ধকারে গভীরতা সরে গেল, সমস্ত পরিবেশে নতুন প্রাণের সঞ্চয় ঘটল। ব্যালকনিতে ডিম লাইটের হালকা আলোয় মীরাত সরাসরি তাকালো সামনে দাঁড়িয়ে থাকা মানবটির দিকে। আহিত তখনও তার দিকে তাকিয়ে আছে। আলোর ছোঁয়ে মীরাতের মুখোপায় অনেকটা উজ্জ্বল হয়ে উঠেছে। তোমরা দুজন ব্যালকনিতে কি করছো এত রাতে? সুমা বেগমের গমগমে আওয়াজ শুনে দুজনে ভেতরে দৃষ্টি ফেলল। সামনে রণমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে সুরমা বেগম, অগ্নি দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে। মীরাত ভয়ে এক পাশ ঘেঁষে দাঁড়ালো। অপরাধীর মতো মুখ নিচু করে মেঝের দিকে দৃষ্টিপাত করলো। সে মনে করলো এই মুহূর্তে চোখে চোখ পড়লে আগুনের শিখা তার আত্মাকে ছিন্ন ভিন্ন করে দেবে। অন্যদিকে আহিয়াত অদ্ভুত নির্বিকারতায় আচ্ছন্ন হয়ে রইল। সে মায়ের সামনে প্রতিক্রিয়াহীন। তার চেহারায় কোনো উদ্বেগ বা বিচলনের চিহ্ন নেই। এর মাঝে ভাবিয়া কফি ট্রে হাতে রুমে প্রবেশ করেছে। সামনে সুরমা বেগমকে দেখে কপাল কুঁচকে গেল। সে এগিয়ে এসে মায়ের চাহনি অনুসরণ করে সামনে তাকালো। আহিয়াত আর মীরাতকে একসাথে দেখে চমকে গেল। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এখন নিশ্চয়ই বাড়িতে এসব নিয়ে তাণ্ডব চলবে। সে ভীত চোখে মায়ের দিকে তাকালো। পরিবেশ নিস্তব্ধতা বিরাজ করছে, মনে হচ্ছে এখনই ঝড় উঠবে। ঘর জুড়ে
নিঃশব্দতার আবহ বিরাজ করছে। সময়ের সাথে থমকে গেছে এই ছোট্ট কক্ষের চার দেওয়ালের মধ্যে। ফাবিয়ার রুম এখন নিস্তব্ধতার আশ্রয়স্থল সকলের কাছে। কারোর মুখে কোনো শব্দ নেই। ফাবিয়া এক কোণে ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। তার সারা শরীর জুড়ে ভয় স্পষ্ট। হাত দুটো বুকে আঁকড়ে ধরে নিজেকে আরো অশান্ত করে তুলেছে। মিরাত বিছানার কিনারে বসে আছে। তার দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ, কিন্তু অশ্রুসিক্ত নয়নের কারণে সে কিছুই দেখতে পারছে না। সব ঘোলাটে। তার চোখে মুখে ফুটে উঠেছে গভীর আতঙ্ক। অদৃশ্য হয়ে তার কণ্ঠ শুকিয়ে এসেছে। মাথা তুলে তাকানোর সাহস যেন হারিয়ে ফেলেছে সে। চারপাশে নীরবতায় তার মনের শূন্যতাকে আরো গভীর করে তুলেছে। আহিয়াত সুরমা বেগমের সামনে দৃঢ় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার চোখে আত্মবিশ্বাস আর মুখে একরকম নির্লিপ্ততার ছাপ। মা ছেলের দৃষ্টি কিছু মুহূর্তের জন্য মিলিত হয়। দুজনের মধ্যে কোথাও নীরব মনোমালিন্য চলছে। সুরমা বেগমের দৃষ্টি কঠোর, তবে তাতে মায়াও লুকিয়ে আছে। তিনি নীরব ভঙ্গিতে ছেলের দিকে তাকিয়ে আছেন। আজকাল তোমার বড্ড বেশি অচেনা লাগছে আহিয়াত। কখনো তো তুমি এমন অদ্ভুত আচরণ করনি, তবে এখন কেন করছো? সুরমা বেগমের সরাসরি প্রশ্নে হেলদোল দেখা দিল না আহিয়াতের মাঝে। সে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ফাবিয়া কিছুটা আমতা আমতা করে বলে উঠল, আসলে মা, তুমি যেমন ভাবছো তেমন কিচ্ছু নয়। আসলে ভাই। একদম চুপ। তোমায় আমাদের মাঝে কথা বলার অনুমতি দেইনি আমি। সুরমা বেগমের ধমকে ফাবিয়া মাথা নিচু করে চুপ করে রইল। আয়াত শান্ত কণ্ঠে বলে উঠল, মা, আমি তোমায় এক্সপ্লেন করছি বিষয়টা। সুরমা বেগম ছেলের দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, এক্সপ্লেন করো মাই সান। এতক্ষণ তো তোমার কথা শোনার জন্যই অপেক্ষা করছি। মিরাতের ভেজা চোখ ধীরে ধীরে উঠল আহিয়াদের দিকে। তার দৃষ্টিতে জমে থাকা ভয় আর অসহায়তার আভা ঘরের নিস্তব্ধতাকে আরো ভারী করে তুলল। সেই চোখের গভীরে ছিল অস্পষ্ট আরতি, একান্ত নির্ভরতার আকুতি। আহিয়াদও ঠিক সেই মুহূর্তে মিরাতের দিকে তাকালো। তাদের দৃষ্টির সংযোগে কিছু একটা নীরব ভাষায় ছড়িয়ে পড়ল অসমাপ্ত কথোপকথনের প্রতিধ্বনি। মিরাতের চোখে ফুটে ওঠা আতঙ্কের ছবি আহিয়াতকে স্পষ্ট করে বুঝিয়ে দিল মেয়েটির মনের অবস্থা। তার দৃষ্টিতে ছিল দৃঢ়তার অদ্ভেদ প্রাচীর। চোখ ফিরিয়ে সে সোজা তাকালো মায়ের দিকে। গভীর শ্বাস টেনে নিজের ভিতর জমে থাকা অস্থিরতা আর উদ্বেগকে দমিয়ে রাখলো নিজের মাঝে। ঘরের নিস্তব্ধতায় আহিয়াতের নির্ভীকতা ঝড়ের মাঝে অনড়বৃক্ষ। আহিয়াত তার চাহনি দিয়ে মিরাতকে বলতে চেয়েছে, তোমার এই ভয়, এই সংখ্যা, সবকিছু সামলানোর দায়িত্ব আমার। আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো। এটাও জানি তুমি ছেলে হিসেবে আমায় অনেক ভালোভাবে বড় করেছো মা। আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত তেমন কোনো কিছু গোপন করিনি, কিন্তু এই প্রথম একটা কথা গোপন করেছি। কথাটা গোপন করার অনেক রিজন ছিল, তবে এই গোপনীয়তা দীর্ঘ হতো না। আগামীকাল সবাইকে জানিয়ে দিতাম, কিন্তু সুরমা বেগম আতঙ্কিত হয়ে বলে উঠলেন, এসবের মাঝে এই কথা কেন বলছো? তুমি কোনো ক্রাইম কোর্স করনি তো? আহিয়াত গম্ভীর কণ্ঠে বলল, তেমন কিছু নয়। তবে আমি মিরাতকে বিয়ে করেছি। তুমি আমার সাথে ফান করছো আহিয়াত? সুরমা বেগম নিজেকে স্বাভাবিক রেখেই বলল, চোখে মুখে অবিশ্বাসের ভাব। মনে হচ্ছে কথাটা বিশ্বাস করেনি। আহিয়াত সিরিয়াস ভাব নিয়ে উত্তর দিল, ফান নয়, সত্যি বলছি। নানা জানের বাড়িতে আমার আর মিরাতের আকদ হয়েছে। আমরা এখন লিগেলি ম্যারিড কাপল। তুমি এটা করতে পারো না আয়াত। তুমি কি ভুলে গেছো যেদিন তোমার বাগদত্তা? এটা তুমি কি করলে? সুরমা বেগম অবিশ্বাসের চোখ বড় করে ছেলের দিকে তাকিয়ে আছেন। তার মুখে হতবাক হওয়ার ছাপ স্পষ্ট। নিজের কানে শোনা কথাটাও বিশ্বাস করতে পারছে না। আহিয়াত বিয়ে করেছে, এই সত্যটা তার মস্তিষ্কে বজ্রঘাতের মতো আঘাত হানল।
সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে তার মনে। কিভাবে তিনি এখন জেনি পরিবারকে মুখ দেখাবে? এতদিনের সম্পর্ক, এত পরিকল্পনা, সব কিছু মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেছে। তার মাথার ভেতর জটিল চিন্তাগুলো এমনভাবে ঘূর্ণি তুলেছে যে তিনি নিজের ভারসাম্যই হারিয়ে ফেলেন। দেহটা ঝুঁকে আসতে লাগলো, মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়বেন। এই দৃশ্য দেখে ফাবিয়া দৌড়ে সে মাকে জড়িয়ে ধরল। আহিয়া তো এক পা এগিয়ে ধরতে গেল, কিন্তু সুরমা বেগম কঠিন ভঙ্গিতে হাত উঠিয়ে তাকে থামিয়ে দিলেন। তার ঠোঁট কাঁপছে, গলা থেকে বেরিয়ে এলো আক্ষেপ ভরা কণ্ঠস্বর। তুমি এটা ঠিক করনি আহিয়াত। তুমি আমাদের এভাবে ঠকালে, জেরিনকে ঠকালে। যদি জেরিন এতটাই অপছন্দ ছিল তোমার, তাহলে তুমি এতদিন চুপ ছিলে কেন? কেন এখন হঠাৎ গোপনে বিয়ে করে এনেছো? আর কি কি লুকিয়ে রেখেছো আমাদের থেকে? বলো তো আহিয়াত, আর কি লুকিয়েছো? সুরমা বেগমের গলায় অভিমান আর ক্ষোভ মিশে আছে। চোখের পানি আর ভেজা কণ্ঠ তার কথাগুলো ভারী ভাব আরো বাড়িয়ে তুলছে। ঘরের বাতাস হঠাৎ আরো ভারী হয়ে উঠল। আহিয়াত তার মায়ের দিকে তাকিয়ে রইল, চোখে দৃঢ়তা, কিন্তু মনের এক কোণে অপরাধ বোধ লুকিয়ে আছে। সুরমা বেগমের কথাই আহিয়াত থমকে যায়। সে দুহাত নামিয়ে নেয়, উদ্গ্রীব হয়ে বলে উঠল, তুমি আমায় ভুল বুঝছো মা। একবার পুরো ঘটনা শোনো, তারপর যা ইচ্ছা তাই বলো। তোমার একটা কথাও শুনতে চাই না আমি। এখনই তোমার বাবাকে বলছি। এত উত্তেজিত হলে শরীর খারাপ করবে, একটু শান্ত হও। এ তো আমায় নিয়ে চিন্তা। তাহলে বিয়ের আগে আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করনি? আহিয়াতের কথা বন্ধ হয়ে গেল। আসলেই তো সে কাউকে কিছু বলেনি, ভুল তো তারই হয়েছে। বিয়ের বিষয়টা আগেই জানানো উচিত ছিল বলে তার মনে হচ্ছে। মেয়ের বিছানা থেকে উঠে দাঁড়িয়ে নিভে যাওয়া কণ্ঠে অনুতাপ নিয়ে বলে ওঠে, আন্টি আসলে ওনার কোনো দোষ নেই, সবকিছু আমার কারণে হয়েছে। আমি আর আমার ছেলের কথা বলছি। আমাদের মাঝে বাইরের কাউকে কথা বলার রাইট আমি কাউকে দেইনি। মিরাত সুরমা বেগমের কথাগুলো শুনে থমকে গেছে। তার হৃদয়ের ভেতর অদৃশ্য শুল বিঁধে গেল, যা কাঁপিয়ে দিয়েছে তার পুরো অস্তিত্বকে। চোখের কোণে জমে থাকা অশ্রু চুপচাপ গড়িয়ে পড়ল গাল বেয়ে। কোনো শব্দ ছায় তার মনের গহীনে ঘুরপাক খেতে লাগলো একটি কথা, সে কি সত্যি বাহিরের মেয়ে? তার মাথার ভেতর ঘুরতে লাগলো। হ্যাঁ, আমি তো বাহিরের মেয়ে, এই বাড়িতে আমি অতিথি মাত্র। তার শূন্য চোখে এক মুহূর্তের জন্য ভেসে উঠল নিজের অবস্থান। বড়লোক বাড়ির ছেলের জীবনে সে কি আসলেই জোরপূর্বক ঢুকে পড়েছে? ফাবিয়ার হাতে ভর করে দাঁড়িয়ে থাকা সুরমা বেগম হঠাৎই নিজেকে ছুটিয়ে নিলেন। ফাবিয়ার হাত থেকে নিজেকে মুক্ত করে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন। মিরাতের দিকে একবারও না তাকিয়ে কঠিন অনমনীয় ভঙ্গিতে দরজা পর্যন্ত পৌঁছালেন, কিন্তু বাইরে যাওয়ার ঠিক আগে হালকা পেছন ফিরে ঘরের ভেতর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। অভিমানে চাপা স্বর নিয়ে বললেন, ফাবিহা, তোমার ভাই আর ওর মেয়েকে বলো আমার সামনে যেন আর না আসে। কথার সমাপ্তি ঘটিয়ে গটগটিয়ে রুমের বাহিরে চলে গেলেন সুরমা বেগম। তার পিছু পিছু ফাবিয়াও ছুটল। মীরা ধপ করে মেঝেতে বসে পড়ল। তার শরীর আর মনের ভার সহ্য করার শক্তি হারিয়ে ফেলেছে। দুহাতে চুল খামচে ধরে হঠাৎই তার ভেতরে সব বাঁধ ভেঙে গেল। হু হু করে কেঁদে উঠল। এক বুক বিষণ্ণতা আর ব্যথা উগড়ে দিয়ে তার শ্বাস ভারী হয়ে আসছে। নিজের কান্নার মধ্যে সে বারবার ভাবতে লাগলো, সবসময় এমনটা কেন হয় তার সাথে? কেন ভাগ্য তাকে এইভাবে পরীক্ষা নেই? আহিয়াত এক মুহূর্তের জন্য নির্বাক হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু মিরাতের এই ভেঙে পড়া চেহারা তার সহ্য হলো না। নিজের অস্থিরতা সামলে ধীরে ধীরে মিরাতের পাশে বসলো, হাত বাড়িয়ে মিরাতের কাঁধে আলতোভাবে রাখলো। আহিয়াতের গলার গম্ভীর থেকে উঠে এলো শান্ত স্বরে বলা কথা, প্লিজ মিরাত, কান্না করো না। আমি জানি এটা খুব কঠিন সময় তোমার আর আমার জন্য, কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, শুধু একটু সময় প্রয়োজন। আহিয়াত মিরাতের কন্দনরত কাতর কণ্ঠ শুনে অতি শান্ত কণ্ঠে প্রতিউত্তর করল, কিছু ঠিক হবে না, সবকিছু আবারও এলোমেলো হয়ে যাবে। তুমি আমার উপর ভরসা রাখো, আই প্রমিস সব কিছু ঠিক করে দিব।
মিরাত অশ্রুসিক্ত নয়নে তাকালো আহিয়াতের দিকে, মনের মাঝে আকুলতা নিয়ে ভেজা কণ্ঠে বলল, আন্টি যদি আমায় না মেনে নেয় তাহলে আমি কি করব? আহিয়াত, আমার তো এখন আপনিই ভরসা। যদি আন্টি আমায় বলে আমায় ডিভোর্স দিতে, তখন আমার কি হবে? আমি কোথায় যাব? দয়া করে আমায় ডিভোর্স দেবেন না, এটা আমার অনুরোধ। আমি আপনার কাছে একটু থাকার ঠাঁই চাই, এর থেকে বেশি কিছু চাই না। জানেন, আমাদের গ্রামের মেয়ে মানুষ বলে বিয়ের পর নাকি মেয়েদের নিজের বাড়ি আর তার শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি মেয়েরা আত্মীয়দের ন্যায় হয়ে যায়। আপনি আমায় ছেড়ে দিলে আমার নিজ বলতে কিছুই থাকবে না। আর শুনুন, আমি আপনাকে হারাতে চাই না, বেশি কিছু চাইবো না, শুধু এইটুকু চাইবো আপনি আমায় কখনো ছেড়ে যাবেন না। আহিয়াত মিরাতের অশ্রুসিক্ত লোচনে তাকায়, অদ্ভুত দহনে পুড়ছে তার হৃদয়। মিরাতের কান্না সহ্য হচ্ছে না তার। এই অদেখা অনুভূতি জন্মেছে বক্ষে। সে মিরাতের দুহাত নিজ হাতে মুঠোবন্দি করে নিয়ে বলল, মনে রেখো মিরাতুল আজহা, তুমি এখন থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমারই রইবে। তোমায় আজন্মকাল আমারই থাকতে হবে। মিরাতের মন আজ বিষণ্ণতার গভীরে সমুদ্রে ডুবে আছে। সকাল থেকে চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে। সুরমা বেগম আর তাহিদ সাহেব নীরবে নিজেদের মধ্যে ডুবে আছেন, একটি কথাও বলেনি কারোর সঙ্গে। আহিয়াতও নিরুদ্দেশ। সকাল থেকে তার কোনো খোঁজ নেই। শুনেছে সে নাকি নিজের ঘর ছেড়ে কোথাও বেরিয়েছে। মিরাত সকালে নাস্তা পর্যন্ত করেছে ফাবিহার রুমে। ইচ্ছে করে সবার সামনে যাওয়া এড়িয়ে যাচ্ছে। মিরাত বিছানায় বসে একাগ্র দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। তার মন নানা দুশ্চিন্তায় ভারাক্রান্ত। মায়ের সঙ্গে কথা বলার প্রবল ইচ্ছে হচ্ছে, কিন্তু সে জানে কথা বললেই তার মা বুঝে ফেলবেন তার মনের অবস্থা। এমন হাজারো ভাবনায় বিপর হয়ে দীর্ঘশ্বাস ফেলে সে। কেন এত জটিলতায় সবসময় তাকে জড়াতে হয়? এই প্রশ্নে তার ভেতর তীব্র হতাশা জাগে। হঠাৎ তার মনে পড়ে আজ রাতে তো পার্টি আছে, সকালে ডেকোরেশনের লোক আসার কথা ছিল, কিন্তু এখনো কেউ আসেনি। বাইরে কোনো আয়োজনের শব্দ শোনা যাচ্ছে না। চারপাশটা আরো বেশি নীরব হয়ে আছে। সবাই এমন চুপচাপ কেন? কোথাও কিছু একটা ঘটেছে। এই অনুভূতি মিরাতকে নাড়া দেয়, কিন্তু আসল কারণটা সে কিছুতেই বুঝে উঠতে পারে না। নিস্তব্ধতার এই ভার চারপাশে অদৃশ্য অস্তিত্ব তৈরি করেছে। মনে হচ্ছে সামনে কোনো ঝড় অপেক্ষা করছে, যা তার জীবনকে আরো উলটপালট করে তুলতে পারে। কি এত ভাবছো? ফাবিয়ার কণ্ঠস্বর কর্ণঘুরে প্রবেশ করতে মিরাতের ভাবনার সুতো ছিঁড়ে সে ফাবিয়ার দিকে তাকিয়ে বলল, তেমন কিছু না। এতক্ষণ কোথায় ছিলে? ফাবিয়া এসে মিরাতের পাশে বসে মুখ গোমড়া করে বলে, ডাইনিং রুমে ছিলাম, আজ পার্টি হবে না, বাবা মা সবাইকে নিষেধ করে দিয়েছে। মিরাতের কথাটা শুনে খারাপ লাগলো, ছোট্ট করে প্রতি উত্তর করলো, ও, জেনি আপু আর তার পরিবার এসেছে, বাবা মা কথা বলছে তাদের সাথে। ফাবিয়ার ঝিমিয়ে যাওয়া কণ্ঠে জেনির আসার কথা শুনে চমকে গেল মিরাত। সে তড়িঘড়ি করে প্রশ্ন করলো, ওনারা কেন এসেছেন? হয়তো ভাই আর জেনি আপুর বিয়ের কথা বলতে, কারণ নানা জানের বাড়ি থেকে ঘুরে আসার পর বিয়ের ডেট ফিক্সড করার কথা ছিল। মিরাত থমকায়। সে থম মেরে ফাবিয়ার দিকে তাকিয়ে থাকে। এসব কি শুনেছে সে? যদি তার আর আহিয়াদের বিয়ে গোপন করে তখন কি হবে? ফাবিহা, মিরাতকে নিয়ে ডাইনিং রুমে আসো। বাহির হতে সুরমা বেগমের হাঁক শুনে ফাবিয়া দূরত্বতার সহিত উত্তর দিল, আসছি মা। আমি যাব না ফাবিহা, তুমি যাও। আমার সাথে চলো, আজ একটা হ্যাস্ত ন্যাস্ত করেই ছাড়বো। এইসব বিয়ে লুকানো খেলা আর ভালো লাগছে না আমার। ফাবিয়া কথাটা বলে মিরাতের হাত টেনে নিয়ে রুমের বাহিরে চলে গেল। মীরা তো আর বাধা দিল না। ডাইনিং রুমে ভারী নীরবতা সবার শ্বাস আটকে দিয়েছিল। সুরমা বেগম ও তাহিদ সাহেব চিন্তিত ভঙ্গিতে বসেছিল, তাদের মুখে একরাশ অস্বস্তি। অপর পাশে সোফায় বসেছিলেন জেনি ও তার বাবা মা। জেনি নির্বাকভাবে কাঁদছে, তার অশ্রু যেন না থামার প্রতিশ্রুতি নিয়ে গড়িয়ে পড়ছে। আর তার বাবা মা মাথা নিচু করে বসে আছেন, তার কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছেন। এমন সময় ফাবিয়া মিরাতকে সঙ্গে নিয়ে ডাইনিং রুমে প্রবেশ করে। মিরাতের চোখে ভয় আর অস্বস্তি স্পষ্ট। সে ফাবিয়ার হাত শক্ত করে ধরে পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে।
জেনির চোখ তখনই মিরাতের দিকে পড়ে। তার মন মুহূর্তে জ্বলে ওঠে ক্ষোভে। বারবার মনে হতে থাকে এই মিরাতই তার জীবনের সমস্ত স্বপ্ন ছিনিয়ে নিয়েছে। আয়াতটাকে ফেলে এই গ্রামের মেয়েকে বিয়ে করেছে। এই ভাবনা তার রক্ত টকবক করে ফুঁসিয়ে তোলে। জেনি হঠাৎ দাঁড়িয়ে যায়। তার চোখে তীব্র ক্রোধ, পায়ে দপাদপ শব্দে রুমের নীরবতা আরও ভারী হয়ে ওঠে। মিরাতের সামনে সে দাঁড়িয়ে জেনি তার দিকে এক দৃষ্টিতে তাকায়। কিছু বলার আগে সজোরে একটি চর বসিয়ে দেয় মিরাতের গালে। ডাইনিং রুমের সবাই হতচকিত হয়ে যায়। এমন হঠাৎ ঘটে যাওয়া দৃশ্যের জন্য কেউই প্রস্তুত ছিল না। সকালে দ্রুত উঠে দেয়, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। জেনির মা দৌড়ে এসে মেয়েকে ধরে ফেলে, তার হাত টেনে এনে সোফায় বসিয়ে দেয়। জেনি তখনও তীব্র ক্রোধে কাঁপছে। মিরাত এক হাত দিয়ে গালে হাত রেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। চোখ থেকে তার অশ্রু ঝরছে। জেনি উদ্ভ্রান্তের মতো চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ওই মেয়ে আমার থেকে আহিতকে ছিনিয়ে নিয়েছে। ওর জন্য আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি। একটা মেয়ে হয়ে কিভাবে পারলো আমার ভালোবাসার মানুষকে ছিনিয়ে নিতে? আমি কি করে ভালো থাকবো? আমার ভালো থাকার কারণটা আমার আর থাকলো না। ক্যাটরিন মেয়ের কানাকাটি দেখে নিজেও কেঁদে ফেলেন। তিনি মেয়েকে শান্ত করতে বলেন, মম, কিছুই ঠিক হবে না। আহিয়াত ওই গ্রামের মেয়েকে বিয়ে করেছে। আমি যে 2 বছর ধরে ভালোবাসলাম তার মূল্য আমি খুব ভালোভাবেই পেলাম। আহিয়াত তো জানতো আমি তাকে কতটা ভালোবাসি, তাকে ছাড়া বাঁচবো না। কিন্তু সে আমায় পরোয়া না করেই আরেকজনকে বিয়ে করলো। আমি জানতাম আহিয়াত আমায় ভালোবাসে না, সে শুধু আমায় ফ্রেন্ড ভেবেছে। আমায় কেন ভালোবাসলো না মম? জেনি তার মাকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। জেনির বাবা জেনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সুরমা বেগম আর তাহিদ সাহেব চুপচাপ বসে আছেন। এখন কি বলবেন বুঝতে পারছেন না। তারা জেনির বাবা মাকে আহিয়াদের বিয়ের বিষয় জানিয়ে দিয়েছেন। তাদের কথোপকথনে কথা কাটাকাটি হয়েছে। শুধু দুই পক্ষ ভীষণ রাগারাগি করেছেন, কিন্তু আপাতত চুপচাপ আছেন। মিরাত মলিন মুখে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফাবিয়া ফ্রিজ থেকে আইসকিউব নিয়ে এসে মিরাতের গালে আলতো করে ছুঁয়ে দিতে লাগলো। মিরাত ব্যথায় চোখ মুখ খিচে নিল। ফাবিয়া জেনির দিকে কটমট করে তাকিয়ে বলল, এইভাবে কেউ থাপ্পড় মারে? ভাই ছিল না দেখে বেঁচে গেলে, যদি থাকতো তাহলে এখানে বসে কান্না করারও সময় পেতে না। জেনির কান্না বন্ধ হয়ে গেল। সে গরম চোখে তাকালো, ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলল, যা করেছি ঠিক করছি, যা করেছি ঠিক করেছি। মন চাইছে 3rd ক্লাস মেয়েটাকে আরও কয়েকটা থাপ্পড় মেরে এই বাড়ি থেকে বের করে দিই। আমার জায়গায় উড়ে এসে জুড়ে বসেছে, আমি আমার জায়গা কখনো ছাড়বো না। ভুল বললে জেনি আপু, তোমার জায়গা এই বাড়িতে ছিল, তবে এখন আর নেই। তোমার কথার ভাঁজে মনে হচ্ছে মিরাত ভাবির সতীন হতে চাইছো। একদম চুপ করো ফাবিহা। আমাকে ঠকানোর জন্য তোমার পুরো পরিবারকে জেলে পাঠাতে পারি। বাবা, পুলিশকে কল করো, আমি এসবের শেষ দেখেই ছাড়বো। জেনি গমগমে কণ্ঠে বলে উঠল। জালাল সাহেব গম্ভীর কণ্ঠে মেয়েকে বলেন, জেনি অবাক হয়ে বলল, তুমি এসব বলছো? অবাক হয়ে যাচ্ছি। আহিয়া দরজা খুলে ভেতরে প্রবেশ করে জেনি সহ তার পরিবারকে উপস্থিত দেখে ভুর কুচকে গেল। সে শার্টের হাতা গোটাতে গোটাতে পা বাড়িয়ে এগিয়ে আসলো। গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপনারা এখানে কি করছেন? তাহিদ সাহেব আহিয়াদের দিকে তাকালেন, গমগমে কণ্ঠে বলেন, সরি জেরিন, বাবা মাকে আমরা রেগেছিলাম, যা বলার বলে দিয়েছি। তোমার আর জেরিনের বিয়ে হবে না। বুঝলাম। আয়াত কথাটি বলে নির্লিপ্ত ভঙ্গিতে নিজের রুমের দিকে পা বাড়ায়। তার আচরণে উদাসীনতা স্পষ্ট। জানি আহিয়াদের এই খাপছাড়া আর নির্লিপ্ত মনোভাব দেখে ভেতরে ভেতরে তেতে ওঠে। তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সোফা থেকে উঠে সে সরাসরি আহিয়াদের পথ আটকে দাঁড়ায়। আহিয়াত তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বুর্জকুল কুচকে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, আমার পথ কেন আটকালে?
জেনি তীক্ষ্ণ মেজাজে বলল। আমার জবাব চাই আহিয়াত। আহিয়াত বুকে হাত গুজে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে তাকালো, বলল, কিসের জবাব? আমায় কেন ঠকালে আহিদ? তোমায় আমি আগেই সাবধান করেছিলাম। আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি না। জেনির চোখের অশ্রু গড়িয়ে পড়ছে গাল বেয়ে। সে দুহাতে অশ্রু মুছে মলিন মুখে বলল, তোমায় ভালোবাসতে হবে না। তুমি শুধু ওই 3rd ক্লাস মেয়েকে ডিভোর্স দাও, তারপর আমায় বিয়ে করো। মিরাত অনুভূতি শূন্য হয়ে গেছে। নিষ্পলক চেয়ে চেয়ে আছে আহিয়া তার জেনির দিকে। তার ভেতরে নিস্তরঙ্গ শূন্যতা। আজ ভাগ্যের প্রতি এক ধরনের করুণা জন্মেছে তার মনে। প্রথম ভালোবাসার মানুষটাকে ঠকিয়ে দিয়ে চলে গিয়েছে বহু আগে, অথচ সেই শূন্যতার সঙ্গে মানিয়ে নেওয়ার পর ভাগ্য আজ তাকে আবার এক অদ্ভুত মোড়ে এনে দাঁড় করিয়েছে, যেন জীবন আবারও নতুন কোনো খেলার প্রস্তুতি নিচ্ছে। তবে আজ মিরাতের মনে জেনির জন্য অসীম দুঃখ জন্মেছে। তার চোখের সামনে জেনি সেই মানুষটার জন্য লড়াই করছে, যাকে ভালোবেসে নিজের সবকিছু বিলিয়ে দিতে চেয়েছিল, অথচ সেই ভালোবাসা তার জন্য কোনোদিনই ছিল না। মিরাতের মনে হয় মেয়েদের ভাগ্য সত্যি অদ্ভুত। তাদের হৃদয় দিয়ে ভালোবাসতে হয়, কিন্তু সে ভালোবাসা ভাগ্যের হাতে বারবার পরীক্ষিত হয়। আজ মিরাত নিজেকে কিংবা জেনিকে কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পায় না। তাহিদ সাহেব বিস্মিত হয়ে বলেন, এসব তুমি কি বলছো জেনি? এটা কখনো সম্ভব নয়। আহিয়াত হাত উঁচিয়ে তাহিদ সাহেবকে থামিয়ে দিয়ে বলল, বাবা, আমি বিষয়টা দেখছি। জেনি করুণ স্বরে বলল, আহিদ, তুমি আমায় না বলে বিয়ে করছো, সমস্যা নেই। আমি তোমায় মাফ করে দিয়েছি, সময় আছে। এখনো ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্সের পর আমি ওর সব দায়িত্ব নিব। আমি তোমায় প্রমিস করলাম। ফাবিয়া রেগে মেগে তাকিয়ে আছে জেনির দিকে। মন চাইছে চুলের মুঠি টেনে ধরতে। বিয়ে কি কোনো ছেলে খেলা যে বলে ভেঙে দিতে হবে? মন চাইছে তার কয়েকটি থাপ্পড় মারতে। আহিয়াত জানে জেনি তাকে ভালোবাসে, কিন্তু সে তো ভালোবাসে না। আহিয়াত স্বাভাবিকভাবে বলল, তুমি যা চাইছো তা কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? বিয়ে তো গোপনে করেছো, বাহিরের কেউ জানে না এ বিষয়ে। ডিভোর্স দিলেও কেউ জানতে পারবে না। আর আমি তো বলছি মিরাতের সব দায়িত্ব নিব। আমি মিরাতকে বিয়ে করেছি। বিয়ে কোনো মজার জিনিস নয় যে যখন চাইবো তখন ডিভোর্স দিব, আবার আরেকজনকে বিয়ে করব। জেনি উত্তেজিত হয়ে আহিয়াতের কলার দুহাতে চেপে ধরল, চিৎকার করে বলল, তুমি মিরাতকে ডিভোর্স দিবে আজকের মধ্যেই, না হলে আমি পুলিশ কেস করব, নয়তো সুইসাইড করব। আহিয়াত জেনির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ওষ্ঠ বাঁকিয়ে হেসে বলল, আমি মিরাতকে ডিভোর্স দেব না। তোমার যা ইচ্ছে তাই করো, আই ডোন্ট কেয়ার। জেনির হঠাৎ কি হলো সে নিজেও জানে না। কিছুটা শান্ত হলো। অজানা আতঙ্ক তাকে ঘিরে ধরলো। কম্পনরত কণ্ঠে প্রশ্ন করলো, তুমি মিরাতকে ভালোবাসো আহিয়াদ? আয়েদের ওষ্ঠকোণে হাসি দেখা গেল। ওষ্ঠকোণে হাসি বজায় রেখে উত্তর দিল, যদি বলি ভালোবাসি। জেনি ধীরে ধীরে আহিয়াদের শার্টের কলা থেকে হাত সরিয়ে নিল। তার চোখে একটা ক্লান্তি আর পরাজয়ের ছায়া। সে একবার মিরাতের দিকে তাকায়, তারপর আবার আহিয়াদের দিকে। নিজের অবস্থার কথা ভেবে তার ঠোঁটের কোণে তিক্ত হাসি ফুটে ওঠে। যাকে সে এত ভালোবেসেছে, তার মন কখনোই তার দিকে ছিল না। এই সত্যটা আজ আরো গভীরভাবে তাকে আঘাত করে। আহিয়াত যে তার জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা কখনোই তার ছিল না। সে তো বরাবরই অন্য কারোর। জেনি উপলব্ধি করে নিজের সমস্ত আবেগ, স্বপ্ন আর বোধ হারিয়ে এতদিন ধরে আহিয়াতকে নিজের করা যে মরিয়া চেষ্টা চালিয়েছে তা নিছকই নিরর্থক ছিল। ভাগ্যের পরিহাসে সে আহিয়াতের জীবন কেবল একজন তৃতীয় ব্যক্তি। আজকের এই শেষ চেষ্টাটুকু বিফল হয়েছে। আর চিরতরে সে বুঝতে পারে তার ভালোবাসার মানুষটি আর কখনোই তার হবে না। সেই স্বপ্নভঙ্গের বেদনা তার হৃদয় ভেঙে চুরমার করে দিচ্ছে। জেনি কিছুটা পিছিয়ে গেল, ভারাক্লান্ত মনে এলোমেলো ভঙ্গিতে বিড়বিড় করে বলল, আমি বোধহয় তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয় আহিদ। আমি 2 বছর ধরে তোমায় ভালোবাসি, অথচ তুমি জানতেই পারোনি।
আমায় কেন ভালোবাসলে না? আমার ভীষণ কষ্ট হচ্ছে আহিদ। তুমি কি আমার কষ্ট দেখতে পাচ্ছ না? তোমায় হয়তো এই জন্মে পাওয়া হলো না আমার। ভালো থেকো তুমি আর মিরাত। আইহাত জেনির কথাগুলো শুনেছে, তবু সে প্রতিক্রিয়াহীন। তার কিছু করেনি। ভাগ্য যে অন্য কোনো ভবিষ্যৎ লিখে রেখেছিল। জেনি মিরাতের সামনে গিয়ে দাঁড়ায়। মিরাত ভয়ার্থ ভঙ্গিতে জেনির দিকে তাকায়। জেনি তার খেয়াল করলো। সে মলিন হেসে বলল, আমার আহিদকে ভালো রেখো মিরাত। আমার আহিদকে ভালো রেখো মিরাত। আমায় কথা দাও কখনো আহিদকে কষ্ট দিবে না। আর একটা কথা শোনো, যদি পারো ওর মন থেকে জেনি নামটা মুছে দিও। আমি চাই না আহিদ আমায় ফ্রেন্ড হিসাবে মনে রাখুক। তার যেন কখনো মনে না পড়ে জেনিফার নামের কেউ একজন ছিল তার জীবনে। জেনি একটু থামে। সে তার হাত বাড়িয়ে দেয় মিরাতের দিকে। মিরাত অবাক হয়ে তাকায় জেনির দিকে। জেনি বলল, আমার হাতে হাত রেখে প্রমিস করো আহিদকে কখনো কষ্ট দিবে না। মিরাতের ভীষণ কষ্ট হচ্ছে জেনি যেন। সে তো জানে ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্ট। সব অপমান ভুলে ইতস্ততভাবে জেনির হাতে হাত রেখে বলল, প্রমিস করলাম কখনো ওনাকে কষ্ট দিব না। জেনি হাসে। সে মিরাতের হাত ছাড়িয়ে নিয়ে বাবা মায়ের কাছে গিয়ে দাঁড়ায়। সবিকে উদ্দেশ্য করে বলে, সরি গাইস, আমি হয়তো বাজে ব্যবহার করেছি সকলের সাথে। কি আর করব, এত বড় ধাক্কা সহ্য করতে পারিনি। জানি না কখনো সহ্য করে উঠতে পারবো কিনা। আজ থেকে আপনাদের জীবনে জেনির চ্যাপ্টার ক্লোজড। সকলে ভালো থাকবেন। বাই। বাবা, মম, চলো। জেনি আর একবারও পেছনে তাকানোর ইচ্ছে করে না। তার বাবা মা তাকে সঙ্গে নিয়ে দ্রুততার সঙ্গে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। তবুও জেনি অজানা টানে পা টেনে নিতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ করে পেছন ফিরে তাকায়। তার চোখ পড়ে চারপাশে মানুষজন তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু সেই দৃষ্টিগুলোকে উপেক্ষা করে তার দৃষ্টি গিয়ে স্থির হয় আহিয়াতের উপর। আহিয়াত তখনও নির্বিকার চেহারায় তার দিকে তাকিয়ে রয়েছে। জেনি ভেজা চোখে অমলিন হাসি ছুড়ে দেয় আহিয়াতের উদ্দেশ্যে। সেই হাসি কষ্টে, বেদনার, আর ভেতর হতে অন্তর্গত হাহাকারে প্রকাশ। হৃদয়ের গভীর থেকে উঠে আসা আর্তনাদ, কাউকে চিরকাল নিজের করে না পাওয়ার যন্ত্রণা। তারপর সময় আর নিয়তি হঠাৎ বদলে গেল। আমার আর রইল না কেউ। জেনি আর দাঁড়ায় না। দু কদম এগোতেই তার মাথা ভারী হয়ে আসে। চোখের সামনে অন্ধকার নেমে আসে। শরীরের ভারসাম্য ধরে রাখতে ব্যর্থ হয় সে। হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়ে। চারপাশে মুহূর্তে নিস্তব্ধতা নেমে আসে। তখন সমুদ্রের উন্মাদ ঢেউ দেখেছেন, বড্ড ভয়ঙ্কর লাগে তখন। ভয় যেন বক্ষে আষ্টে পিষ্টে ধরে, কাঁপন ধরিয়ে দেয় বক্ষ স্থলে। সমুদ্রের উন্মাদ ঢেউ কেউ নিকট হতে দেখছি, তা আমার পক্ষে কাঁপন ধরতে পারেনি। তবে তোমার ভঙ্গুর হৃদয়ের আহাজারি, আমার মায়াভরা কাজল কালো আঁকি হতে ঝরে পড়া অশ্রুকণা আমার পক্ষে কাঁপন ধরিয়ে দিয়েছে। এভাবে আমার সামনে কখনো অশ্রু ফেলবে না মেয়ে। তোমার চক্ষুদয়ে অশ্রু নয়, কাজল মারাই। তুমি কি জানো তোমার এই অশ্রু যে আমার মনকে ক্ষত বিক্ষত করার ক্ষমতা রাখে। মিরাত পাশ ফিরে এক পলক আহিয়াতের দিকে তাকায়। গাড়ির স্টিয়ারিংয়ে দৃঢ়ভাবে হাত রাখা আহিয়াত ড্রাইভিংয়ে ব্যস্ত, চোখ সামনের রাস্তায় নিবদ্ধ। তবুও মিরাতের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে স্বাভাবিক ভঙ্গিতে। তারা দুজনেই হাসপাতাল থেকে বাসায় ফিরছে। সকালের ঘটনাগুলো এখনো মিরাতের মনে ভাসছে। জেনিকে অবচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেই মুহূর্তগুলো কতটা ভয়ঙ্কর ছিল তা মনে করে তার গলা ভারী হয়ে আসছে মিরাতে। আহিয়াত আর মিরাতও তখন সেখানে ছিল। ডাক্তারের কথাগুলো বারবার তার কানে বাজছে। অতিরিক্ত টেনশনে আর ডিপ্রেশনের ফলে জেনি জ্ঞান হারিয়েছে। ডাক্তার বলেছে চিন্তার কিছু নেই, কদিন বিশ্রাম নিলে জেনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তবু মিরাতের মন অজানা শূন্যতায় ভার। সে জানে জেনি মনের ভেতরের কষ্টগুলো শারীরিক সুস্থতার থেকেও গভীর। গাড়ি এগিয়ে চলে নিস্তব্ধ রাস্তায়। বাতাসের শব্দ আর গাড়ি মৃদু গুঞ্জন ছাড়া চারপাশে কোনো শব্দ নেই। মিরাত আহিয়াদের কথায় প্রত্যুত্তরে মলিন হেসে বলল,
আমার মনের ক্ষত উপলব্ধি করলেন, কিন্তু যে আপনাকে 2 বছর ধরে ভালোবাসে তার কথা একবারও ভাবলেন না? আহিয়াত মৃদু হাসে। হাসিতে লুকিয়ে আছে অপ্রকাশিত অনুভূতি। দৃষ্টির সামনের দিকে রেখে বলল, একটা কথা জানো, ভালোবাসা কখনো জোর করে হয় না, হঠাৎ করেই হয়ে যায়। জেনিকে আমি ফ্রেন্ড হিসেবে রেখেছি, আর সে যে আমায় ভালোবাসে আমি জানতাম না। যখন ফ্যামিলি থেকে বিয়ে ঠিকঠাক করে তখন জানতে পেরেছিলাম। অবাক আজ হয়েছি যখন জানতে পেরেছি জেনি আমায় 2 বছর ধরে ভালোবাসে। জেনি আপুর জন্য খারাপ লাগছে না আপনার? খারাপ লাগলেও পরিস্থিতি আমার হাতে নেই। মনের ভেতর কোথাও আমি অনুতপ্ত, কিন্তু প্রকাশ করতে ইচ্ছে হচ্ছে না। তবে আমার কাছে প্রকাশ করলেন যে? কারণটা হলো তুমি আমায় যেন হার্টলেস না ভাবো। মিরাত এবার অদ্ভুত এক দৃষ্টিতে আহিয়াতকে অবলোকন করে। মানুষটা আজ অস্বাভাবিক রকমের শান্ত, মুখে কোনো আবেগের ছাপ নেই। অথচ মিরাত জানে এই নীরবতার আড়ালে আহিয়াতের ভেতরটা সমুদ্রের উত্থাল ঢেউয়ের মতো অশান্ত। তার চোখের গভীরে লুকানো তীব্র ঝড় মিরাতকে স্পষ্ট অনুভব করছে। জীবন আসলেই কত কঠিন, মিরাত মনে মনে ভাবে। জীবন এক বিশাল উপন্যাস, যেখানে সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি মিলে জটিল গল্প গড়ে ওঠে। এই ছোট্ট জীবনে ভালোবাসা যখন প্রাপ্তি থেকে বঞ্চনার দিকে ঝুঁকে যায়, তখন তার যন্ত্রণা বুকে তোলপাড় তোলে। কাউকে ভালোবেসে না পাওয়ার বেদনা অন্তত শূন্যতা তৈরি করে, যা সারা জীবন তাড়া করে ফেরে। মিরাজ জানে আহিয়াতও নিজের সঙ্গে লড়াই করছে, কিন্তু সে তা প্রকাশ করছে না, হয়তো কখনো করবেও না। হয়তো এই নীরবতাই তার মনের মাঝে চিরকাল আড়াল করে রাখবে। গাড়ি এগিয়ে চলছে নিঃশব্দ রাস্তায়। মিরাজ জানালার বাইরে তাকায়, কিন্তু তার মন পড়ে আছে আহিয়াতের দিকে। সে ভেবে পায় না কেন ভালোবাসার গল্পগুলো এত জটিল, কেন এত সুখের পরও এতটা দুঃখ। হয়তো এটাই জীবন, একটি অসম্পূর্ণ অধ্যায়, যা প্রতিনিয়ত নতুন উপলব্ধি আর কষ্টের রঙে রাঙিয়ে তোলে। ইফতির কি খবর? আহিয়াত বাঁকা চোখে তাকায় মিরাতের দিকে। গম্ভীর হয়ে উঠল মুখ। ইফতির কথা শুনে দৃষ্টির সামনের দিকে স্থির করে বলল, এখনো হসপিটালে অ্যাডমিটেড, একটু সুস্থ হলে সরাসরি জেলে। মানুষ সত্যি অদ্ভুত। আমরা ভাবি ভালোবাসলে সেই মানুষটিকে সবার সাথে লড়াই করে হলেও পেয়ে যাব, অথচ এটাই ভুলে যাই সৃষ্টিকর্তা আমাদের জন্য তাদের থেকে ভালো কেউ নিয়তে লিখে রেখেছেন। মিরাত উদাসীন ভঙ্গিতে আওড়ালো কথাগুলো। আজ হঠাৎ পুরনো সবকিছু মনে পড়ে যাচ্ছে। সেই সব তিক্ত অভিজ্ঞতা বারবার ভেসে উঠছে চক্ষু পটে। আহিয়াত গম্ভীর কণ্ঠে বলে উঠল, আজ হঠাৎ ইফতির কথা মনে পড়ছে কেন? মিরাতের কি হলো সে নিজেও জানে না। হঠাৎ হেসে উঠল, বুড়ো নাচে বলল, আপনি কি জেলাস মিস্টার আহিয়ান সীমান্ত? আমি মোটেও জেলাস নই। মিরাত মিটমিটিয়ে হেসে বলল, আসলে আজ ইফতিকে ভীষণ মনে পড়ছে। আহারে বেচারা আপনার হাতে মার খেয়ে হসপিটালে অ্যাডমিট, কতই না কষ্ট পাচ্ছে সে। আহিয়াতের চল শক্ত হয়ে ওঠে, দাঁতে দাঁত চেপে বলল, আমার সামনে ওই ব্লাডি বাস্টার্ডের কথা মুখে আনবে না। আর যদি কখনো বলো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি চাই না আমার বউ অন্য কোনো ছেলের কথা ভাবুক। আরে আরে রিল্যাক্স, আমি তো এমনি বললাম। এমন ফাইজলামো আমার পছন্দ না। মিরাত খিলখিল করে হেসে উঠল। আহিয়াত শান্ত আর স্বাভাবিক হয়ে গেল। সে বুঝতে পেরেছে মিরাত তার সাথে মজা করছে। অনেকদিন পর মিরাতকে মন খুলে হাসতে দেখে তার মন প্রশান্তিতে ছেয়ে গেল। অদ্ভুত অনুভূতিতে ছেয়ে গেল তার মন। মিরাত ওষ্ঠ এলিয়ে হেসেই বলল, কোথাও কিছু পোড়ার গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে দাউ দাউ করে কিছু জ্বলছে আর পুড়ছে। আহিয়াত গন্ধ না পেয়ে কপাল কুঁচকে বলল, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। মিরাত ওষ্ঠ টিপে বলল, আসলে কারোর হৃদয় পুড়ছে, তাই আমি ছাড়া তা অন্য কেউ বুঝতে পারছে না। আহিয়াত ওষ্ঠ বাঁকিয়ে হাসল। আর চোখে একবার মিরাতের দিকে তাকিয়ে বলল, তোমার ভালোবাসার অভাবে হৃদয় পুড়ছে, একটু ভালোও তো বাসতে পারো।
মিরাতের চোখ বড় বড় হয়ে গেল। সে আহিয়াতের দিকে অবাক চোখে তাকালো। তার ভাবতে অবাক লাগছে আহিয়াত এহেন কথা বলছে। লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো সে। আহিয়াতের ওষ্ঠ জুড়ে ঝুলছে বাঁকা হাসি। মিরাত বিড়বিড় করে বলল, সব পুরুষই একটু হলেও অসভ্য হয়। আহিয়াতের কর্ণকুহরে মিরাতের সেই বিড়বিড় করা কথাটি স্পষ্টভাবে পৌঁছে গেল। তার চোখে মুহূর্তের জন্য গাঢ় চমক ফুটে উঠল। আহিয়াত দৃঢ় কণ্ঠে বলল, পুরুষ শখের নারীকেই তার অসভ্য রূপের সাথে পরিচয় করায়। মিরাত হতভম্ব হয়ে আহিয়াতের দিকে তাকালো। তার মুখে লজ্জা রং আরো গভীর হয়ে গেল। এ কি বলল আহিয়াত? তার বুকের ভেতরটা যেন ধক করে উঠছে। সে ভাবছিল আহিয়াত হয়তো মজা করবে অথবা চুপ করে থাকবে, কিন্তু এই উত্তরে গভীরতায় মিরাত কিছুটা দিশেহারা। একদিকে আহিয়াতের বাঁকা হাসি এখনো তার মুখে ঝুলে আছে, অন্যদিকে মিরাত চুপ করে রইল। মুখ ফিরিয়ে জানালার বাহিরে তাকালো। জেনি হাসপাতালে বেডে শুয়ে আছে, চোখ স্থিরভাবে সিলিংয়ের দিকে নিবদ্ধ। চারপাশে নিস্তব্ধতায় তার ভেতরটা কেবলই শূন্যতায় ডুবে যাচ্ছে। তার এক হাতে স্যালাইনের সুচ ঢোকানো। মনে হচ্ছে জীবনকে আরেকটি টেনে নেওয়ার নীরব চেষ্টা চলছে সেখানেই। শরীরটা ভীষণ দুর্বল, সে নিজের ভারী আর বহন করতে পারছে না। ডাক্তার বলেছে অতিরিক্ত মানসিক চাপ আর ডিপ্রেশনের ফলে প্যানিক অ্যাটাক হয়েছে। কিন্তু জানি ভাবে কেন হার্ট অ্যাটাক হলো না। যদি হতো তাহলে সে মুক্তি পেত। এভাবে তো সব শেষ হয়ে যেত। তার বুকের ভেতর জমে থাকা ভারী দীর্ঘশ্বাসটা ধীরে ধীরে বেরিয়ে এলো। মাথাটা অসহ্যভাবে ব্যথা করছে। আজকের দিনটা তাকে মনে করিয়ে দিচ্ছে তার সমস্ত ভালোবাসার সমাপ্তি। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে, এটা বুঝতে তার অনেকটা সময় লাগলো। সে জানে আহিয়াত আর মিরাত এসেছিল তাকে দেখতে। হয়তো এতক্ষণে তারা বাড়ি ফিরে গেছে, কিন্তু কেউই তার সামনে আসেনি। জেনি ভাবতে শুরু করলো, আহিয়াত কি ইচ্ছে করে তার সামনে আসে না? আহিয়াত কি ইচ্ছে করে তার সামনে এলো না? নিজেকে লুকিয়ে রাখছে? সে কি একটু অনুতপ্ত নয়? এই চিন্তাগুলো তার বুকে ধারালো শেলের মতো বিচ্ছে। তার চোখের কোণে ভেজা কষ্ট অশ্রুরূপে জমে উঠল। মুহূর্তেই গড়িয়ে পড়ল দু গাল পেয়ে। এমন অসহায় অনুভূতি সে আগে কখনো পড়েনি। এটি তার জীবনে প্রথম অভিজ্ঞতা, আর হয়তোবা শেষ। জেনি নিজের মনকে শান্ত করে বলল, আর কখনো ভালোবাসা নামক মায়াজালে সে জড়াবে না। এই যন্ত্রণার শেষ সে নিজেই টেনে দিয়েছে প্রিয় মানুষটিকে সুখী রাখতে, কিন্তু এর বিনিময়ে সে যে একেবারে একা হয়ে গেল। তাকে বুঝবে? তার জীবনটা শূন্যতায় ভরে গেছে। সবকিছু মুহূর্তে শেষ হয়ে গেল। জানালার বাইরে অন্ধকারে রাতের দিকে তাকে জেনি অনুভব করলো তার একাকিত্বই হয়তো তার নিয়তি। কিন্তু তবুও তার ভেতরে এক প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, তার নিজের কি হবে? এই হৃদয়ের নিঃসঙ্গতা আর এই অন্ধকার ভবিষ্যৎ নিয়ে সে কোথায় যাবে? তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। কিন্তু এই নীরবতায় তার সবচেয়ে কাছের সঙ্গী হয়ে থাকতে চাইছে। জেনি পরিচিত পুরুষালী কণ্ঠস্বর শুনে জানালার বাহির থেকে দৃষ্টি সরিয়ে দরজার দিকে তাকালো। সামনে অনেক বছর পর পরিচিত মানুষটিকে দেখে অবাক হয়। জিওফিল নামক সুদর্শন মানবটি আরও বেশি সুদর্শন হয়ে গেছে। আগের থেকে চেহারায় অনেকটা ভিন্নতা এসেছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চেহারায় রুক্ষ ভাব, অথচ মায়াবী সৌন্দর্যে যোগ করেছে। গভীর নীলাভ চোখে তার দিকে তাকিয়ে আছে। সে চোখ দেখে মনে হচ্ছে সে চোখ পরনে তার নিখুঁত ফিটিং ফর্মাল ড্রেস, একটি গাঢ় রঙের স্লিম ফিট ব্লেজার, সাদা শার্ট এবং সূক্ষ্ম টাই। জিওফিল ধীরে ধীরে জেনির বেডের দিকে হেঁটে আসলো। তার চলার প্রতিটি ধাপে দৃঢ় অভিজাত্য ফুটে উঠেছে। জিওফিল চেয়ার টেনে বসলো জেনির সামনে। জেনির সামনে বসে থাকা মানুষটাকে হঠাৎ সামনে দেখে অবাক হয়ে গেছে। এত বছর পর মানুষটিকে দেখে সে বাকরুদ্ধ হয়ে গেছে। জিওফিল গম্ভীর মুখে হেসে বলল, আমার এই অবস্থা দেখে হাসলো যে ফিল, তুমি খুব খারাপ হয়ে গেছো। জিওফিল হাসি বজায় রেখে বলল, কেন? জেনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় জিওফিলের দিকে। হঠাৎ এই বিদেশি পুরুষ বাংলাদেশে আসলো কেন, আর কিভাবে বা
জানলো সে হসপিটালে। নিশ্চয়ই তার মম বলেছে। আয়াত আর মিরাত আজ বাইরে অনেকটা সময় কাটিয়ে বাসে এসেছে। বাসে প্রবেশ করবে তখন খেয়াল করল দরজা আগে থেকেই খোলা। ভেতর থেকে বেশ কয়েকজনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, পরিচিত সেই কণ্ঠস্বর। আয়াত আর মিরাত ভেতরে প্রবেশ করলো। ডাইনিং রুমে আসতেই মিরাত তার পরিচিত মানুষগুলোকে দেখে থমকে গেল। আফিয়া বেগমের চোখে অশ্রু দৃশ্যমান। মিরাত সেই দৃশ্য দেখে অজানা আতঙ্কে থম মেরে রইল। জীবনে এই প্রথম দেখলাম বিয়ে করেও সিঙ্গেল রয়ে গেল মানুষ। আহ, যে কাণ্ড দুজন ঘটিয়েছে। বিয়ে করেছিস, চুরি তো করিসনি, তাহলে এ বিয়ে নিয়ে লুকোচুরি কেন? সব কিছু জেনেও আবার আমাকে জিজ্ঞেস করছিস? মিরাত মুখ ভার করে বলল আরিশাকে। আরিশা এসে থেকেই মিরাতকে নানা প্রশ্ন করে জ্বালাচ্ছে। মিরাত রেগে রেগে উত্তর দিচ্ছে শুধু। সাফিয়া মিটিমিটি হাসছে আর চিপস খাচ্ছে। তার মন বলছে আরিশা একদম ঠিক কাজ করছে, এদের একটু শিক্ষা পাওয়া উচিত। আরিশা মুখ বেঁকিয়ে বলল, আহিয়াদের ভাইয়া একটা নিয়ে আশা করিনি, ভেবেছিলাম বিয়ের কথা সবাইকে বলে দিয়েছে, এখন দেখছি একদিন আগে জেনেছে। মিরাত সরু চোখে তাকিয়ে বলল, তোর ওই ভাই কিভাবে বলতো জেনি আপুর সাথে বিয়ে ঠিক হওয়ার পরেও আমাকে বিয়ে করেছে? এত বেশি কথা না বলে তোর ওই ভাইকে গিয়ে জিজ্ঞেস কর কেন এতদিন চুপ ছিল। আমার মাথা গরম করিস না। আরশার মাথায় বাজ পড়ল যেন। সে সন্ধিয়ান দৃষ্টিতে মিরাত আর ফাবিয়ার দিকে তাকালো। ফাবিয়া মাথা নাড়িয়ে ইশারায় বোঝালো মিরাত সত্যি কথা বলছে। তার চোখ বড় বড় হয়ে গেল, চমকে উঠে বলল, হোয়াট জেনি আপুর সাথে বিয়ে মানে কিভাবে সম্ভব? আমি তো এই বিষয়ে কিছু জানতাম না। মিরাত হাসার ভান করে বলল, আমিও জানতাম না, এই তো কয়েকদিন আগে জানতে পেরেছি। একদম সিনেমেটিক কাহিনী। বিয়ের কাহিনী শুনতে শুনতে মাথায় পচে যাচ্ছে আমার। একটা বিয়ে, এত কাহিনী, আর কি বলবো? ঘুমে ধরেছে আমার, ঘুমোবে এখন। কাল তোর ক্লাস নিব। তুই ঘুমাতে কি আমি নিষেধ করেছি? চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়। রুম থেকে বের হ, তারপর ঘুমাবো। মিরাত চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আমি কোথায় যাব? আরিশা দাঁত কেড়েই বলল, বিবাহিতদের এই ঘরে নট অ্যালাউড। যাও বাবু, তুমি তোমার কলিজার কাছে যাও। ফাবিয়া বেবি। ফাবিয়া হু হা করে হেসে দিল। হাসতে হাসতেই বলল, একদম ঠিক বলেছ আরু আপি। ফাবিয়া খাওয়া শেষ করে বিছানায় তাড়াহুড়ো করে শুয়ে পড়ল। আরিশাও দ্রুত শুয়ে পড়ল ফাবিয়ার পাশে। দুজনে চোখ বন্ধ করে মরার মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে, যেন মিরাত তাদের সাথে এক রুমে না থাকে। মিরাত ক্রুদ্ধ হয়ে দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু সেই দুজনে তো ঘুমে নাটক করতে ব্যস্ত। মিরাত ক্ষুব্ধ হয়ে বলল, আমি এখানেই থাকবো। আরিশা আমায় শোয়ার জায়গা দে। আয়শা চোখ মুখ কুচকে বলল, পারবো না। তুমি আহিয়াদা ভাইয়ার রুমে যাও, ওখানে অনেক জায়গা আছে। তো আমাদের ডিস্টার্ব করো না, রাত 2টো বেজে গেছে কিন্তু। মিরাত রাগে গম গম করতে লাগলো। এক মুহূর্ত আর সেখানে থাকলো না। সে বিছানা থেকে উঠে ধপধপ পা ফেলে রুমের বাহিরে চলে গেল। ফাবিয়া আর আরিশা চোখ খুলে ধপ করে বসে পড়ল বিছানায়। দুজনে হঠাৎ হেসে উঠল একসাথে। আরিশা হাসতে হাসতে বলল, প্ল্যান সাকসেসফুল বেব। ফাবিয়াও হাসতে হাসতে বলল, ফাইনালি সাকসেসফুল। দুজনেই যে বিয়ে হয়েছে কে বলবে? এখনো কেমন অচেনা মানুষের মতো থাকে। আগামীকাল সকালে প্ল্যান শুরু করতে হবে। ভাইয়া আর আহিয়াদের ভাইয়ার ফ্রেন্ড সার্কেল কলে জয়েন করতে বল। ওকে আপি, এই তো কল দিচ্ছি। ফাবিয়া তার ফোন নিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলো। আরিশা দ্রুত গিয়ে রুমের দরজা বন্ধ করে ফাবিয়ার কাছে এসে বসলো। মূলত এই কারণেই মিরাতকে আহিয়াদের রুমে পাঠিয়েছে। মিরাত মুখ ভার করে আহিয়াদের রুমের সামনে এসে দাঁড়িয়েছে। ভেতর থেকে তাহিদ সাহেব, মুন্সি সাহেব, সুরমা বেগম আর আফিয়া বেগমের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে কোনো বিষয় নিয়ে জরুরি আলোচনা চলছে। তার খেয়াল হলো মুন্সি সাহেব আজ আহিয়াতের রুমে থাকবেন। তাহলে আহিয়াত কি ছাদের ওই রুমে আছে? হয়তো ফোন থাকলে সে কল করতে পারত, কিন্তু তার ফোন তো ফাবিয়ার রুমে। মিরাত আহিয়াতের রুম পেরিয়ে ছাদের দিকে রওনা হয়। এই যে মিস্টার, দরজা খুলুন। মিরাত বেশ কয়েকবার দরজা ধাক্কেও আহিয়াতের দেখা পেল না। সে খানিকটা বিরক্ত হয়ে পা বাড়ল ছাদের দিকে। মিরাত হেসে
মিরাত হেঁটে এসে রেলিং ঘেঁষে দাঁড়ালো। তার দৃষ্টি ব্যস্ত নগরীর দিকে। রাত গভীর, অথচ শহর এখনও জনমানবে পরিপূর্ণ। শহরের রাস্তায় বিভিন্ন ধরনের গাড়ি, গাড়িতে পরিপূর্ণ জমজমাট, গাড়িতে পরিপূর্ণ রাস্তাঘাট। শহরের দোকানগুলো এখনো খোলা। আজ আকাশে চাঁদ উঠেছে, আবহাওয়া শীতল। আজ 1 ডিসেম্বর। ডিসেম্বরের মাসটা শীতের আনাগোনা থাকলেও এবার শহরে তেমন শীত নেই। ভোররাতে হালকা শীতের অনুভূতি হয়, তবে গ্রামে হাড় কাঁপানো শীতের আবির্ভাব ঘটেছে। মিরাতের মনে পড়ে গত বছরও এ সময় পিঠে, খেজুরের রস, গুড় খেয়েছে, পিকনিক করেছে ছোটদের সাথে। অথচ এই বছর সে ভিন্ন এক শহরে ভিন্ন জীবন অতিবাহিত করছে। আগের সময় অনেক সুন্দর ছিল, কত মধুর স্মৃতি সেই সময়ের আজও মনে পড়ে। বিবি সাহেবা, আপনি এখানে? আয়াতের অদ্ভুত সম্বোধনে মিরাত চমকে পাশে তাকায়। আয়াত বুকে হাত গুজে তার দিকেই তাকিয়ে আছে। মিরাত নিজেকে স্বাভাবিক করে বলল, আপনার রুমে ঘুমাতে গিয়েছিলাম, কিন্তু সেখানে আপনি ছিলেন না, তাই আপনার খোঁজে এখানে চলে এসেছি। আয়াত ওষ্ঠ বাঁকিয়ে বলল, আমায় ছাড়া ঘুম আসে না? আগে বললে রুমে বসেই তোমার ওয়েট করতাম, তারপর একসাথে এক বিছানায় দুজনে ঘুমাতাম। মিরাত আমতা আমতা করে উঠে তড়িঘড়ি করে বলল, একদম বাজে কথা বলবেন না। ফাবিহা আর আরিশা আমায় ওদের রুমে ঘুমাতে দেয়নি, তাই আপনার রুমে ঘুমাবো বলে ভেবেছিলাম। আপনি তো ওই রুমে রাতে থাকেন না, ছাদের এই রুমে এসে ঘুমান। এত কথা ঘুরিয়ে লাভ নেই, বুঝেছি। আজকাল বর ছাড়া ঘুমাতে ভালো লাগে না। আপনি কিন্তু বেশি বাজে বকছেন, এমন করলে আর কথা বলবো না বলে দিলাম। মিরাত মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। আহিয়াতের ওষ্ঠকোণে হাসি। মিরাতকে রাগাতে তার মন্দ লাগছে না। চাঁদের আলোয় আহিয়াত মিরাতের গোমরা মুখখানা খুব ভালোভাবেই দেখল। সে বলল, ওকে আর কিছু বলবো না, রিল্যাক্স হও। মিরাত এবার নড়ে চড়ে উঠল। ভাবমূর্তি এমন করলো যেন সে আজ বেশ সিরিয়াস। সরু দৃষ্টিতে তাকিয়ে আহিয়াতকে উদ্দেশ্য করে বলল, এতক্ষণ ধরে নক করছিলাম, অথচ আপনি কেন দরজা খোলেননি? আহিয়াত স্বাভাবিক উত্তর দিল, ইয়ারফোন লাগিয়ে কথা বলছিলাম একজনের সাথে, তাই খেয়াল করিনি। মিরাত সন্ধিয়ান কণ্ঠে বলল, এই একজনটা কি? তুমি চিনবে না। আগে বলুন, চেনা না চেনা পরের ব্যাপার। জেফিলের সাথে কথা বলছিলাম। এই জেফিল আবার কে? আমার আর জেনির ফ্রেন্ড। মিরাতের মুখ থমথমে হয়ে যায় জেনির নাম শুনে। আহিয়াত তো খেয়াল করে বলল, জেফিল। জেফিল জেনিকে লাইক করে। মিরাত উত্তর শুনে বেশ অবাক হয়ে বলল, জেফিল ভাইয়া জেনিকে পছন্দ করে, জেনি আপু আপনাকে পছন্দ করে, আর আপনি? আহিয়াত শান্ত কণ্ঠে বলে উঠল, আর আমি তোমাকে পছন্দ করি। মিরাত বিস্মিত হয়ে গেল। সে বেশ কয়েকবার চোখ ঝাপটালো। আজকাল আহিয়াতের এমন অদ্ভুত ব্যাপারে সে ভীষণ চমকে যায়। মানুষটাকে চেনা আবার অচেনা লাগে তার কাছে। একটু লজ্জা লাগছে তার কাছে। লজ্জা আড়াল করে বলল, জেনি আপুর কাহিনী মনে হয় না শেষ হবে। প্রতিটি কথাই জেনি আপুর নাম জড়িয়ে থাকে, আর হয়তো সামনের দিনগুলোতেও এমনটাই চলবে। তুমি হয়তো জেনিকে স্বাভাবিকভাবে নিয়েছো, এত কিছুর পরেও জেনির জন্য কষ্ট পাচ্ছ, বাট আমার ক্ষেত্রে তা সম্পূর্ণ ভিন্ন। মিথ্যা বলবো না, জেনির জন্য আমার খারাপ লেগেছে, তবে জেনির কাজের জন্য ওর উপর ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। কি কাজ? আমরা জেনিকে যেমন দেখি সে তেমন নয়। জেনির আমাকে হঠাৎ বিয়ে করতে চাওয়া এটা মোটেও স্বাভাবিক ছিল না। বিয়েটা শুধু একটা মাধ্যম ছিল তাদের নিজেদের কার্যসিদ্ধির। জেনির টার্গেট আমি ছিলাম, তবে আমায় ছাড়া আরেকটা জিনিসের উপর টার্গেট ছিল। কিন্তু মাঝখান থেকে তোমার সাথে বিয়ে হয়ে সব প্ল্যান ফ্লপ হয়ে গেল ওর। তোমার সাথে বিয়ে না হলেও আমি কখনো জেনিকে বিয়ে করতাম না। এতদিন শুধু চুপচাপ ছিলাম সকলের সামনে জেনির আসল চেহারা উন্মোচন করার জন্য। কিন্তু তার আগেই বাবা মা জেনিকে ডেকে আমার প্ল্যান ফ্লপ করে দিল। বাট টেনশন নট, প্রমাণ অলরেডি আমার হাতে চলে এসেছে, সাথে প্রমাণদাতাও। মিরাত হতবুদ্ধি নাই আহিয়াতের কথা শুনল শুধু। তার মাথার উপর দিয়ে গেছে সব। এতটুকু বুঝেছে জেনি নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আহিয়াতকে বিয়ে করতে চেয়েছিল। আহিয়াত এত কিছু যেন কেন চুপচাপ রইল? সবাইকে সব কিছু জানালে তো সব কিছু এত কিছু হতো না। মিরাত অবুঝের মতো বলল,
আপনাকে মাঝে মাঝে অচেনা মনে হয়। জেনি আপুর মনে এত কিছু চলে, অথচ আপনি জেনেও না জানার অভিনয় করেন। আপনি আসলে কেমন আজও বুঝে উঠতে পারি না আমি। আয়াত দুহাতে চুল ঠেলে সিরিয়াস ভঙ্গিতে বলল, ডাবল ফেসড মানুষ দেখেছো? আমি ঠিক তেমন। আসলে আমিটা কেমন কেউ জানে না। মিনাত ভয় পেয়ে গেল। সে ভয়ে ঢোক গেল, ভয়ার্ত ভঙ্গিতে বলল। এসব আপনি কি বলছেন? আয়াত মিরাতের অগচরে হাসে। মেয়েটা বুঝতে পারেনি সে মজা করছে, কিন্তু মিরাত ভয়ে নাজেহাল হয়ে গেছে। আয়াত একটু ঝুঁকে আসে মিরাতের দিকে, ফিসফিসে বলে, তুমি কি জানো, ভয়ে জর্জরিত মুখশ্রীতে তোমায় অস্বাভাবিক সুন্দর লাগে। মিরাত বোকা বনে যায়, ফ্যালফ্যাল করে তাকিয়ে শুধায়। মানে? আয়াত আরেকটু ঝুঁকে মিরাতের গালে হঠাৎ নিজের গাল ছুঁয়ে দেয়। মিরাত আয়াতের এহেন কাণ্ডে থমকে যায়, চোখ বড় বড় করে তাকায় আয়াতের দিকে। ঠাই হয়ে দাঁড়িয়ে থাকে সেখানটায়, শরীর হিম হয়ে আসছে, বুকের মাঝে ধকধক করছে। মিরাত নিজেকে স্বাভাবিক রাখতে দম আটকে চুপচাপ আয়াতের কাণ্ড দেখতে থাকে। আয়াত শান্ত ধীর কণ্ঠে বলে ওঠে,